হ্যালো বন্ধুরা, রেড সোয়ান ড্রামার এপিসোড 9 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে ডোন যখন এখানে ডক্টর পার্কের কথা ভাবতে থাকে, পার্কের সাথে ওর যে কথাগুলো হয়েছিল সেগুলোই ভাবে, যে চেয়ারম্যান কিমকে কিভাবে খুন করা হয়েছিল, এই সব কিছুর পেছনে কালো টাকা কিভাবে জড়িয়ে রয়েছে। মিস্টার পার্ক কিন্তু খুব একটা খুলে কিছু বলেনি, শুধু বলেছিল তুমি আমার কাছে বিশ্বাস করো, আমি কোনো কিছু তোমার কাছে লুকাচ্ছি না। তো এই কথাটা বলার পর বলে ওয়ান ফ্যামিলির ওপরে কোনো কিছু করতে গেলে একটু সাবধানেই করতে হবে। তার পরের ঘটনা আমরা এখানে দেখতে পাই যে ওয়ানসু আর অঙ্গুক এরা দুজনে সুইজারল্যান্ড যাচ্ছে। সুইজারল্যান্ডের যে সুইস ব্যাংক সেখানে ওরা কাজে যাচ্ছে। যাওয়ার আগে অঙ্গুক এখানে কাউকে একটা এসএমএস করে। এদিকে লিজিন নিজের ক্ষতটা ভুলতে পারে না। রান্নাঘরে ওর সাথে ডৌনের দেখা হয়। দুজনে যখন জলের বোতল আদান প্রদান করে তখন হঠাৎ করে এখানে ডৌন ফিল করে যে লিজিন বাঁ হাতি। ওকে জিজ্ঞেস করলে বলে না সেরকম কিছু নয়। তখন বলে তুমি ভালো আছো। লিজিনও বুঝতে পারে ডৌন ওকে সন্দেহ করছে। ডৌন ভালো মতন বুঝে যায় যে যে যোদ্ধার সাথেও এতবার সম্মুখীন হয়েছে, যে ওর বন্ধুকে মেরেছে, যে এতদিন ওকে অ্যাটাক করেছে, সবকিছুর জন্য পেছনে এই লিজিন আছে, শুধু এখনো ওর প্রুফ দরকার। তার পরের সিনে আমরা শিফট করি ওয়ানসু আর অঙ্গুকের কাছে। ওরা দুজনেই সুইস ব্যাংকে চলে যায়, যেখানে হাই সিকিউরিটি ছিল। আর ওদের যে 18 ট্রিলিয়ন যে স্লাস ফান্ড মানে ব্ল্যাক মানিটা ছিল, সেটা এখানেই রাখা ছিল। সেটা নেওয়ার জন্য ওদের ব্যাংকের ম্যানেজার প্রথমে একটা রুমে নিয়ে আসে। তারপর হ্যান্ড প্রিন্ট নিয়ে ওয়ানসুর কাছ থেকে এখানে রিকগনাইজ করে ফেলার পর বলে হ্যাঁ আপনি টাকাটা পেয়ে যাবেন, তো চলে আসুন আমাদের লকারে। লকারেও এরপর সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে ওরা প্রবেশ করার পর দেখতে পায় প্রচুর টাকা সোনার বাঁট এখানে চেয়ারম্যান কিম ওদের জন্য রেখে গেছে। এর পরের সিনে আমরা এখানে দেখতে পাই ওয়ানসু ওংমিন, এখানে এদের পিছনে ঝামেলা চলছে, কারণ পার্ক মিরান, ওংমিন আর অঙ্গুক এরা তিনজনে প্ল্যান করে যে ওয়ানসুর কাছ থেকে যেভাবেই হোক টাকাটা নিতে হবে। মিস পার্ক মিরান বলে টাকাটা আমাদের দরকার, কিন্তু অঙ্গুক রাজি হয় না। অঙ্গুক ওংমিনকে বলে তুই আমার নিজের সৎ ভাই, তুই নিজের ভাই নোস, তুই ভাবলি কি করে আমার বাবার টাকা তুই পাবি? আর তোরাই এই খুনের সাথে জড়িত রয়েছিস, বিশেষত মিস্টার হান, তোরা এক পয়সাও পাবি না। অংমিন কথাটা শুনে ওদের দুজনের মধ্যে হাতাহাতি হতে যায়। ওর মা এটার উত্তরে কিছু বলতে পারে না, কারণ সত্যি বলতে হ্যাঁ চেয়ারম্যান কিমের অংমিন তো ছেলে, নিজের ছেলে ছিল না। তখনও বলে হ্যাঁ আমি সবটাই জানি। তোর মা যখন কিছু বলতে চায় তখন অঙ্গুক বলে তুই ভাবিস না যে তুই ওর কোনো ক্ষতি করবি, তুই কিচ্ছু করতে পারবি না, বলে অংমিনকে একটা ঘুষি মারে। তো এখানে দুজনের মারামারি দেখে মিস পার্ক মিরান কিছুই বলতে পারে না। রাগের চোটে এখানে অংমিন হানসাং এর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে বলে তোমার এই নোংরা কাজের জন্য এখন আমাকে এসবের মধ্যে ইনভলভ হতে হচ্ছে। নাও ফাউন্ডেশনকে আমি আমার করে পেতে চাই, এরপরে আমি আর কিছু চাই না। আর সুইজারল্যান্ডে যেও টাকা আনতে গেছে ওয়ানসুকে শেষ করে ওই সমস্ত টাকা আমি আমার হাতে চাই। তো হানসাং বলে তুমি পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দাও, এটাকে আমি আমার মতন করে হ্যান্ডেল করব। অংমিন বলে এরপরে যেন এটা না হয় যে চেয়ারম্যান কিমের খুনের জন্য আমাকে এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তুমি সবটা কিন্তু ভালো মতোই সামলাবে। তো এখানে ফ্ল্যাশব্যাকে দেখি অংমিনের হাতে চেয়ারম্যান কিম অ্যাক্সিডেন্টলি মারা গেছিল। এই পুরো বিষয়টা হানসাং নিজের ঘাড়ে দোষটা নিয়ে নেয়। অংমিনকে বলে তুমি এখান থেকে তোমার বউকে নিয়ে পালিয়ে যাও, যেন তুমি এখানে আসোনি, তোমরা এখানে উপস্থিতি ছিলে না, চেয়ারম্যান কিমের মৃত্যুর ঘটনাটা আমি পুরো সাজিয়ে নিচ্ছি। আর এখানে চেয়ারম্যান কিমের মৃত্যুর ঘটনাটা হানসাং পার্ক ডিটেকটিভ যে হেড ডিটেকটিভ ছিল তার সাহায্য নিয়ে পুরোটা সারায়। তো হানসাং এখানে দুঃখ করছিল নিজের ছেলে অংমিনের কথা ভেবে। তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই অঙ্গুক আর ওয়ানসু দুজনে ফিরে আসে। ঠিক তখনই লিজিনের চলন বলন দেখে ডৌনের আরো সন্দেহটা দৃঢ় হয়। পরের সিনে হানসাং এর সাথে মিস পার্ক মিরান মিটিং করে, বলে তোমাকে আমি একমাত্র বিশ্বাস তো করতেই পারি, তুমি টাকা পয়সার ব্যাপারে সবই ঠিক করবে। আমি জানি অংমিন হয়তো একটু ফাঁকে পড়ছে, অংমিন হয়তো যেটা চায় সেটা ওর প্রাপ্যটাও পাচ্ছে না। আর আমি এও জানি ও আমাদের দুজনের সন্তান, তাই তুমি ওকে আর আমাকে রক্ষা করবেই। পার্ক মিরান এখানে নিজের কথার জালে ওকে ফাঁসাতে চাইছিল, কারণ এখানে কি হতে চলেছে পরবর্তী সেটাই দেখবার। তার পরের সিনে আমরা এখানে ওহিয়নসুকে দেখতে পাই। মিস্টার ওহিয়নসু বলে যে ওই ফাইলগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু ডৌন দিতে চায় না। ডৌন বলে এটা তোমার জীবনের অনেক ঝুঁকি হতে পারে। তখন ওহিয়নসু বলে এটা তোমাদেরও ঝুঁকি। ঠিক সেই মুহূর্তে ওর কাছে মিস্টার হানের একটা এসএমএস আসে, বলে হান এখানে যে ঘটনাটা ঘটাতে যাবে এরপরে আমার দাদাকে ফাঁসিয়ে দেবে। ডৌন বলে ও যাই করুক, কিন্তু এই মানেলিয়ার ঘটনার পেছনে কি সত্যি ও রয়েছে?
তো ব্যাগটা নিয়ে এখানে আমরা দেখি ডৌনের কাছ থেকে নিয়ে ওহিয়ন নিয়ে চলে যায়। তার পরের সিনে আমরা অঙ্গুককে দেখি। অঙ্গুক এখানে ফোন করে কারোর সাথে একটা দেখা করার কথা ভাবে। তাইরার মাকে বলে যে অঙ্গুক আমাদের ছেলের সাথে দেখা করবে, ও একা দেখা করতে চেয়েছে। তার পরের সিনে অংমিন আর ওর ওয়াইফকে দেখি। অংমিনের ওয়াইফ বলে, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? তুমি কি পাগল টাগল হয়ে গেছো? তুমি আমাকে ডাম্প করতে চাও? তোমার মাথাটা মনে হয় পুরো খারাপ হয়ে গেছে। তখন অংমিন বলে, আমার মাথা খারাপ হয়নি, আমার কাছে কিছু প্রমাণ আছে, সেগুলো দেখাবার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি, আর ডিভোর্স তো আমি তোমাকে দিয়েই ছাড়বো। তার পরের সিনে অঙ্কুককে দেখি, যেখানে ও নিজের ছেলের সাথে দেখা করতে আসে। নিজের ছেলেকে বলে, আজকে আমি তোমার সাথে এখানে দেখা করতে এসেছি। ছেলেটা বাবার হাতটা চেপে ধরে। তারপর ওরা দুজনে নীরবে নিভৃতে একা কথা বলতে থাকে। দূর থেকে ডিটেকটিভ পার্কও দেখতে পায়, বুঝতে পারে যে ছেলের আর বাবার কথা। এদিকে তাইরা আর ওর মায়েরও প্রচুর নার্ভাস লাগছিল যে অঙ্কুক ওর ছেলেকে কি বলবে। তখনও বলে, আমি জানি তুই সবটাই জানিস, হয়তো আমি তোর বাবা, আমি তোর আঙ্কেল নই। তো বাচ্চাটা বলে যে হ্যাঁ আমি সবই জানি। তারপর বলে, আমি শীঘ্রই তোর মায়ের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করব, ব্রেকআপ করে নেব। তুই কি আমার সাথে থাকতে চাস? বাচ্চাটা বলে, না, আমি মা আর দিদার কাছে থাকতে চাই, কারণ তোমার তো তবু ফ্যামিলি আছে, কিন্তু মা আর দিদার কেউ নেই। এরপর গাড়িতে ওরা তিনজনেই হাউমাউ করে কাঁদতে থাকে। তাইরার গল্প আপাতত এখানেই শেষ। তার পরের সিনে আমরা ডৌনকে দেখতে পাই। ডৌন এখানে হঠাৎ করে ফোনে একটা টেক্সট পায়। তখন ও দেখে যে লিজিন কোথাও একটা সন্দেহজনকভাবে বেরিয়ে যাচ্ছে। ডৌনের এবার সন্দেহ হয়, তাই ও লিজিনকে ফলো করতে থাকে। তার পরের সিনে আমরা এখানে ওহিয়নসুকে দেখি। ওহিয়নসু এখানে কোথায় যাচ্ছে বুঝতে পেরে যায় ডৌন। ও দূর থেকে ওদেরকে ফলো করতে থাকে। গাড়ির মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে দেয়, যে এখানে কি হচ্ছে ঘটনাটা পুরো চোখে রাখার জন্য। ওহিয়নসু গাড়ি থেকে নামার পর মিস্টার হানসাং এর সাথে দেখা করে। হানসাং বলে যে তুমি জানো কানাডা থেকে ওই টাকা পয়সা বা ফাইলপত্রগুলো কোথায় হাইড করা হয়েছে, আর তুমি তোমার টাকা পয়সা নিয়ে চলে যাও। তো ওহিয়নসু যাওয়ার আগেও নিজের বোনের কথা বলে ওয়ানসুকে তোমরা কোনোভাবে ফাঁসাবে না, নাও ফাউন্ডেশন ওরই থাকবে, এটা আমাকে কথা দাও। তো হানসাং বলে, সেটা আমি কথা দিতে পাচ্ছি না। তো এখানে ওহিয়নসু বলে, ঠিক আছে, তাহলে ওকে অন্তত প্রাণ ভিক্ষাটা দাও, ও নয় ডিভোর্স দিয়ে ওয়ান গ্রুপ থেকে সরে যাবে। তারপরও হানসাং ওর কথা শোনে না, ওর ফাইলটা নিয়ে চলে যায়। আর এখানে ওহিয়নসুকে কেউ একটা খুনও করে দেয় ফাইলটা নেওয়ার পরই, গলার নলি কেটে দেয়, তাই ওর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আর যে খুন করে সেটা লিজিন ছাড়া আর কেউ নয়। লিজিনকে আজকে ডৌন ধরেই ফেলতো, কিন্তু ওহিয়নসুকে শেষবারের চেষ্টায় বাঁচাতে গিয়ে লিজিনের হাতে আর পিঠে শুধুমাত্র একটু আঘাত করে। তারপরের সিনে হানসাং এর কাছে কনফার্মেশন খবর চলে যায়। হানসাং এখানে সিকিউরিটি টিমকে ফোন করে দেয়, বলে যে আমি এই মুহূর্তে বাড়ি ফিরবো না। তখনই ওদের বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রেড পড়ে। আর হানসাং এর সাথে এদের বাড়ির সার্ভেন্টরা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু হানসাং ইচ্ছা করে নিজের ফোনটা সুইচ অফ করে রাখে, কারণ ও ওয়ান ফ্যামিলির অফিসিয়াল এখানে উকিল ছিল, তাও প্রসিকিউটর হওয়া সত্ত্বেও এখানে আসে না। এরপরে মিস পার্ক মিরানকে ডেকে পাঠানো হয়, ওনাকে একটা সমন জারি করা হয়, যে সমনটা অঙ্গুক হাত পেতে নিয়ে নেয়, বলে ঠিক আছে আমরা পরে আপনাদের সাথে যোগাযোগ করে নেব। এরপর ওই লোকগুলো চলে গেলে মিস পার্ক মিরান খুবই রেগে থাকে। দেখানো হয় যে ডৌন আজকে পুরো কনফার্ম হয়ে গেছে, ওর কাছে সব প্রমাণও রয়েছে, এখানে কোনোভাবেই ওহিয়নসুকে বাঁচানো সম্ভব হয় না। এদিকে হানসাং সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে, ইচ্ছা করে ও নিজেকে লুকিয়ে রাখে। তারপরে সকাল ভোরের আলোর হতেই রিপোর্টাররা এখানে ওয়ান বাড়ির সামনে ভিড় জমায়। এটা দেখার পর সমস্ত খবর মিস পার্ক মিরানের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পার্ক মিরান এখানে টেনশন করতে থাকে, কারণ হানসাং তখনও বাড়ি ফেরেনি। এদিকে নিজের রুমে বসে ডৌন ভাবতে থাকে এই খবরটাও কি করে জানাবে। ওয়ানসুর একমাত্র পরিবারের আপন লোক ওহিয়নসু মারা গেছে। তো তারপরে অনেক ধীরে সুস্থে ওর কাছে গিয়ে ওকে খবরটা জানায়, বলে তোমাকে একটা কথা বলি, 2 ঘন্টা আগে তোমার দাদা মারা গেছে। অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর, কিন্তু ওনাকে বাঁচাতে সমর্থ হয়নি, ওনাকে মর্গে রাখা হয়েছে। ওয়ানসু যেতে চাইলে এই মুহূর্তে ডৌন যেতে মানা করে, বলে বাড়িতে এখন অনেক রিপোর্টার রয়েছে, তোমার এই মুহূর্তে ছুটে নিজে দাদার কাছে যাওয়াটা ঠিক মনে হবে না, আমরা ঠিক সময় বুঝে সেখানে যাব। এরপর কান্নায় ভেঙে পড়ে ওয়ানসু, ওর বুকের ওপর মাথা রেখে কাঁদতে থাকে। আর ফুরতিলা মনে এখানে হানসাং ফিরে আসে। হানসাংয়ের সবটা তো প্ল্যান করাই ছিল। ও নিজের ফোনে এখানে মিসড কল SMS গুলো চেক করার পর কুল মাইন্ডে পার্ক মিরানের সামনে আসে, এসে বলে এখন সময় এসে গেছে ওয়ানসু আর ডৌনের ওই স্ক্যান্ডেলটার কথা নিউজে দিয়ে দেওয়ার, যাতে তীর আমাদের দিক থেকে ঘুরে ওদের দিকে চলে যায়, আর এখানে অঙ্কুকের সাথেও ডিভোর্সের খবরটা তাড়াতাড়ি চাউর হয়ে যায়। তখন এখানে পার্ক মিরান বলে, কোনো রকম ঝামেলা হবে না তো? তুমি সবটা সামলাতে পারবে
পারবে তো? তখন দেখানো হয় যে আমি সব সামলে নিয়েছি অলরেডি, ওদের ছবিটা নিউজে প্রকাশিত হয়ে গেছে। কথাটা বলে ওখান থেকে চলে যায়। এছাড়া ওদের কাছে আর উপায় ছিল না নিজেদের পিঠ বাঁচাতে। ওরা এখানে ওয়ানসুকে দোষী সাব্যস্ত করতে চায় যে নাও গ্রুপের সর্বনাশ ওই চাইছে। পার্ক মিরানকে রিপোর্টাররা প্রশ্ন করলো, ও বেশি কিছু বলে না যে হ্যাঁ আমি এইমাত্র খবরটা পেয়েছি, আমি তলিয়ে দেখবো বলে ওখান থেকে চলে যায়। তো হানসাং আর পার্ক মিনান এভাবে নিজেদের গা বাঁচিয়ে নেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই ডোন চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওয়ানসু এখানে নিজের দাদার শেষকৃত্যের কাজে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়। ওকে বলে যে তুমি এইভাবে যেতে পারো না, তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো, কারণ এটা জীবনের অনেক বড় একটা কাজ করতে চলেছো। তারপরের সিনে আমরা আবারও অংমিন আর ওয়াইফকে দেখতে পাই। অংমিনের ওয়াইফ এবার রেগে মেগে বলে, তুমি ছবিগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো? আমার বাবা আমাকে ফোন করেছিল। ছবিগুলো দেখি অংমিন বলে, তুমি আমাকে এখানে চিট করার চেষ্টা করছো। তখন অংমিনের ওয়াইফ ওকে অনেক মারধর করে বলে, তুমি করতেই বা কি পারো? তুমি কি আমাকে শারীরিকভাবে সুখ দিতে পারবে? কোনোদিনই পারবে না। তুমি পায়ের নিচে থাকার যোগ্য, তুমি মাথায় ওঠার চেষ্টা করো না। আমি তোমাকে অনেক করে করবার চেষ্টা করেছি, আর তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো। তুমি জানো না তোমাকে আমি কি করে ছাড়বো। তারপরের সিনে আবারও ওয়ানসু আর ডোনকে দেখি। ওরা দুজনে ওর দাদার শেষকৃত্যের কাছে চলে আসে, যেখানে ওর বৌদিকেও দেখানো হয়। ওর বৌদি প্রচুর কান্নাকাটি করছিল। ওয়ানসু এখানে না চাইতো ওর দাদার এই কাজে আসার পর ওর মন ভেঙে চুরমার হয়ে যায়। তারপরের সিনে পার্ক মিরানকে দেখি। পার্ক মিরানকে আবারও রিপোর্টাররা ঘিরে ধরে। হানসাংয়ের সাথে যাওয়ার সময় বলে যে ওর দাদার কাজে কি আমাদের যাওয়া উচিত? তখন হানসাং বলে, এখনই নয়, গেলেও আমরা খুব সাবধানে যাব। তারপরে আমরা ডোনকে দেখি। ওয়ানসু এখানে একা চুপচাপ বসে থাকে। ওর হাজবেন্ড অঙ্গুকও চলে যায়। অঙ্গুকও গিয়ে ওর দাদাকে সম্মান জ্ঞাপক করে। তারপরে এরা দুজনে নিভৃতে একা গল্প করতে থাকে। তখনও বলে, তুমি শিওর যে আমাদের থেকে তীরটা সরে গিয়ে ওদের দিকে চলে গেল? হ্যাঁ আমি জানি, আমি তোমাকে ছাড়া আর কাউকে ট্রাস্ট করতে পারবো না। ইয়ং মিনকেও হয়তো আমার জীবনে অনেক কিছু দেওয়া উচিত, কিন্তু পারছি না, তার জন্য ক্ষমা চাইছি। তো তুমি টাকা পয়সাগুলো নিয়ে এখান থেকে সরে যাও। তখন হানসাং বলে, টাকা পয়সা কে চায়? আমি তো নিজের পিঠ বাঁচাতে চাই। তখন মাস্ক পার্ক মিরানো বলে যে হ্যাঁ আমার ক্ষেত্রেও তাই। তারপরের সিনে আমরা এখানে আবারও ডোনকে দেখি। ডোন এখানে হানসাং এর ওই সিক্রেট রুমে চলে যায়। ওখানে পাসওয়ার্ড খোলে। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওহিয়নসুর ওয়াইফ একটা পেন ড্রাইভ দিয়েছিল। সেই পেন ড্রাইভটাই এখানে ডোন হানসাং এর লকারের মধ্যে রেখে দেয়। আর এখানেই এই পর্ব শেষ হয়ে যায়।